বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব হিসেবে দায়িত্বরত আছি এবং আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বৃন্দাবন সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আজ আমি এখানে আপনাদের সামনে হাজির হয়েছি সাম্প্রতিক সময়ে আমার জীবনকে দুর্বিষহ করে তোলা একটি ঘটনার বিষয়ে আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে অবহিত করার জন্য। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার উদ্দেশ্যে আমি ইউরোপের একটি দেশে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। ওই দেশের ভিসা অফিস বাংলাদেশে না থাকায় আমাকে ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে ইউরোপের ওই দেশের ভিসার আবেদনপত্র জমা দিতে হয়েছিল। এ উপলক্ষে আমি গত ফেব্রুয়ারি মাসে 16 ফেব্রুয়ারি তারিখে আমি ভারতের দিল্লিতে যাই। সেখানে ভিসা সেন্টারে আমার অবস্থান একটি ভিডিও আমার অজান্তে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় পলাতক খুনি হাসিনার দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কর্মীরা। ওই ওই ভিডিও আমার ব্যক্তিগত তথ্যাদি এবং তার সাথে অসংখ্য ভুয়া তথ্য ছড়িয়ে ভারতের দিল্লিতে আমার জীবনের প্রতি হুমকি তৈরি হলে বাংলাদেশের দূতাবাসের বিশেষ সহযোগিতায় আমি ভিসার আবেদন সম্পূর্ণ না করে দেশে ফিরে আসি। তৎপরবর্তী দেশে ফিরে আসার পর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা আমাকে নিয়ে গত 21শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে অজ্ঞাতনামা ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে চুক্তি হয়েছিল শিরোনামে একটি প্রতিবেদন তারা প্রকাশ করেন, যেখানে আমার সম্পর্কে উক্ত প্রতিবেদনে একাধিক ভুয়া তথ্য, মানহানিকর বক্তব্য যুক্ত করে দেওয়া হয়েছিল। এমনকি ওই প্রতিবেদনে আমার ন্যূনতম কোনো বক্তব্য পর্যন্ত নেওয়া হয়নি। বিবিসি বাংলা প্রতিবেদনে আমার সম্পর্কে যেসব ভুয়া তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ভারতে আমার কাছে নাকি 40 লক্ষ টাকা সমমানের ক্রিপ্টোকারেন্সি পাওয়া গেছে। অথচ বাস্তবে এই ধরনের বিজনেসের সাথে সংশ্লিষ্ট থাকা তো অনেক দূরের কথা, ক্রিপ্টোকারেন্সি কি সে সম্পর্কে আমার ন্যূনতম কোনো ধারণাই ছিল না। বরং উক্ত প্রোপাগান্ডাটি আওয়ামী লীগের একটি প্রোপাগান্ডা পেজ থেকে ছড়ানো হয়েছিল, যেটি ইতিমধ্যে বাংলাদেশের দ্য ডিসেন্ডের অনুসন্ধানে প্রকাশ হয়েছে। কোনো ধরনের প্রমাণ ব্যতীত আওয়ামী লীগের প্রোপাগান্ডা পেজ থেকে এক অজ্ঞাতনামা গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বরাত দিয়ে যেভাবে কি আমার উপর সংঘবদ্ধ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে একটি প্রোপাগান্ডাকে বিবিসি লেজিটিমেসি দেওয়ার মাধ্যমে সারা দেশে আমাকে ফ্লেমিং করেছে। এছাড়া এছাড়াও আমি ইউরোপের কোন দেশে যাওয়ার জন্য আবেদন করেছি সে সম্পর্কে অসত্য তথ্য দেওয়া হয়েছে। বিভিন্ন বেসিক ইনফরমেশন জন্য মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। অজ্ঞাত গোয়েন্দার বরাতে বিবিসি বলেছে আমি পর্তুগালের ভিসার জন্য আবেদন করেছি। বাস্তবে আমি আবেদন করেছিলাম ফিনল্যান্ডের ভিসার জন্য। বিবিসি বাংলা লিখেছে আমি দেশে ফেরার আগে রাতে দিল্লি একটি বিমানবন্দরের হোটেলে উঠেছিলাম। এটিও সম্পূর্ণ অসত্য কথা। আগের দিন আওয়ামী লীগের আমার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর বিধ্বস্ত করেছে। এই মিথ্যা প্রচারের ফলে আমার বাবা থেকে শুরু করে আমার পরিবার প্রফেশনালি পারিবারিকভাবে বিভিন্নভাবে ভুক্তভোগী হয়েছেন এবং উক্ত ভুয়া প্রতিবেদন পরবর্তী সময়ে আমার ব্যক্তিগত ফোন নাম্বারে আজ অবধি অনবরত অজস্র হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে আমি আজ জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা অনুভব করছি। বিবিসির রিপোর্টের বরাত দিয়ে আমার বিরুদ্ধে অনবরত বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার পরিচিত মহল থেকে শুরু করে আমার পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে আমার চরমভাবে মানহানি হয়েছে। আমারও আমার পরিবারের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে, যার দায় আওয়ামী লীগের অনলাইন প্রোপাগান্ডাকারী এবং তাদের প্রোপাগান্ডা কোনো যাচাই বাছাই ছাড়াই প্রচার করা বিবিসি বাংলার উপর বর্তায়। এহেন পরিস্থিতিতে আমি স্পষ্টত বলতে চাই
আমার সাথে কোনো প্রকার অকারেন্স হলে বিবিসি বাংলা এবং আওয়ামী লীগকে এর সম্পূর্ণ দায় গ্রহণ করতে হবে। আমি আরো জানাচ্ছি, আমি তাদের মিথ্যাচারের জন্য পরবর্তীতে গত 8ই মার্চ বিবিসি বাংলা কর্তৃক আমার উপর করা অন্যায়ের প্রতিবাদে কৈফিয়ত চেয়ে আমি তাদেরকে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছিলাম। বিবিসি কর্তৃপক্ষ উল্লিখিত বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের বদলে উল্লিখিত সংবাদে আরও কিছু মিথ্যা তথ্য সম্পৃক্ত করার মাধ্যমে অপসাংবাদিকতার চূড়ান্ত দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। তারই প্রেক্ষিতে আমি গত 16ই মার্চ উক্ত ঘটনায় একটি মানহানির মামলা দায়ের করেছি এবং আমার মামলার নম্বর 92/2026। আমার বিরুদ্ধে একটি স্বনামধন্য সংবাদ মাধ্যমের এমন জঘন্যতম মিথ্যাচারের প্রতিকার আমি আদালতের কাছে চেয়েছি এবং এখন আপনাদের মাধ্যমে গোটা দেশের মানুষের কাছে চাচ্ছি। কোন 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 ভিডিও আমাকে দেখেছেন? সরি, আই থিংক এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো করা হয়েছিল, বাট আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। প্রথমত হচ্ছে, আমি পরবর্তীতে বাংলাদেশে আসার পর তাদের বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পেরেছি এবং বিভিন্ন তথ্য প্রমাণ আমি যখন কালেক্ট করেছি জানতে পেরেছি। প্রথমে তারা হচ্ছে ভারতীয় যে ফিনল্যান্ডের ভিসা সেন্টার ওটার নিচে তারা অপেক্ষা করেছিল যে আমাকে এখান থেকে তারা তুলে নেওয়ার জন্য, এবং ফর্চুনেটলি আমি এখান থেকে 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য আমি এখান থেকে আমার কিছু করতে পারে নাই। এবং তার পরবর্তী সময় আমি যখন হোটেলে আসি, হোটেলে যে সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়েছিল দেখেন, আমি হোটেলের মধ্যে আমি অবস্থান করছি এবং বাহিরে বিভিন্ন টিম ওয়েট করছে, আমার দরজাকে ধাক্কানো হচ্ছে, আমাকে কোনো ধরনের কথা বলা হচ্ছে না, নন স্টপ অ্যালার্মিং বেল দেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আমার রুমে কেউ, আমি যখন বাহিরে ছিলাম কেউ আমার রুমে প্রবেশ করেছে। এটা খুবই ক্লিয়ার যে এটার সাথে হোটেল ম্যানেজমেন্টও জড়িত ছিল। এবং পরবর্তী সময়ে আমার যেটা ধারণা হয়েছিল যে ওরা হয়তো অন্তত এটা লোকেট করতে পারেনি যে আমি কোথায় ছিলাম, এটা ওরা বুঝতে পেরেছিল কিন্তু কোন হোটেলে ছিলাম তারা ওটাকে লোকেট করতে পারেনি। তারপর সন্ধ্যার পর যখন ওনারা হয়তো এটা শিওর হতে পারেন আমি এখানে আসছি কিনা, তার পরবর্তী সময় আমি 2টার সময় এখান থেকে এক্সিট নিয়ে আমি হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষীর বাসায় যাই। এবং তার পরবর্তী দিন আমি আমার ফ্লাইট হচ্ছে 12টা 40-এ ছিল এবং এয়ারপোর্টে আসার পর আমাকে ইমিগ্রেশন অফিসার আমাকে আটকে দিলেন যে আমাকে বলা হচ্ছিল যে আপনি কি আরইএসডি লিডার মাহদি হাসান, যে আপনি বৈষম্য বিরোধী মাহদি হাসান কিনা, এটা বলে আমাকে আটকে দেওয়া হয় এবং এখানে প্রচুর পরিমাণে আমাকে হেনস্থা করা হয়েছে। আমাকে খুনি থেকে শুরু করে বিভিন্ন ধরনের, ইনফ্যাক্ট বলা হচ্ছিল আমরা নাকি বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদেরকে আমরা নাকি গণহত্যা করছি, আরো বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য। তারপর হচ্ছে বাংলাদেশ হাই কমিশন থেকে, বাংলাদেশ সরকার থেকে যিনি আমাকে বিশেষ সহযোগিতা করেছেন, তারপর আমি এখান থেকে আলহামদুলিল্লাহ প্রচুর হুমকির সম্মুখীন হয়েছি। এবং সবচেয়ে খারাপ যেটা হয়েছে, আমার ব্যক্তিগত নাম্বার চরমভাবে ভাইরাল করে দেওয়া হয়েছিল, যার কারণে আমি ভারত থাকাকালীন নন স্টপ এত পরিমাণ হুমকি এসেছে। আমি যে দেশে কারোর সাথে যোগাযোগ করবো যে আমি এটাকে কিভাবে আমি সলিউশন করবো, আমি কিভাবে এটা থেকে আমি বের হয়ে আসবো, এরকম সুযোগই ছিল না। আমি নন স্টপ আমাকে কল আসছে। ইনফ্যাক্ট আমার এখনো অনবরত আমার বিভিন্ন নাম্বার থেকে, এবং এটা মোস্টলি হচ্ছে ইন্ডিয়ার নাম্বার থেকে আমার কল আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ।